ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, শুভ সন্ধ্যা। কথা ও কবিতায় আমরা হাজির আপনাদের দরবারে। আর সমস্ত বাধা কাটিয়ে সরাসরি কথা কবিতা স্টুডিও থেকে আমাদের অতিথির সাথে কবিতা নিয়ে কথা নিয়ে আড্ডায় থাকবো নির্ধারিত সময়। আজ আমাদের এই অনুষ্ঠানে আমার সঙ্গে আছে সোনালী মিত্র। সোনালী, তোমাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। কেমন লাগছে এখানে এসে? আমার তো খুবই ভালো লাগছে, কারণ এই অনুষ্ঠানটা আমি রেগুলারলি দেখি। আজকে নিজে এখানে অংশগ্রহণ করতে এসেছি, ডেফিনেটলি আমার খুব ভালো লাগছে। আমাদের ওই ভালো লাগাটা থাকবে, চলবে সামনের বেশ কিছুটা সময় ধরে। আড্ডা হবে, তোমার কথা জানবো, সে সবই থাকছে আমাদের আজকের অনুষ্ঠানে। প্রথমে একটা কবিতায় যাব, একটা কবিতা শুনি। কি শোনাচ্ছ প্রথমে? আমি প্রথমে কবি মল্লিকা সেনগুপ্তর লেখা কবিতা আমার দুর্গা, এই কবিতাটা দিয়ে শুরু করছি। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই ২১ শতকের নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরণের আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বাঁহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটেক, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে, দুর্গা মেরেছে ঝাঁপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার, মহাকাশচারী হবেই বটেক দুর্গা। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। কন্যাব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষার শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বহ্নি। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। নারী শক্তির জয়গান গাথা হয়েছে এই কবিতার মাধ্যমে, এবং এই সময়ের একটি ভীষণ পরিচিত কবিতা মল্লিকা সেনগুপ্তর লেখা। এবং এই কবিতাটার সাথে বিভিন্ন যে কবিতাকে নিয়ে অন্য শিল্পের মেলবন্ধন বা গবেষণামূলক কাজ হচ্ছে, এই কবিতাটা নিয়ে ভীষণভাবে সেটা হয়েছে বা এখনো হচ্ছে। তোমার এই যে কবিতাকে নিয়ে চলা বা কবিতায় আসা, সেটা কবে থেকে শুরু হয়েছে? আমার কবিতার সঙ্গে চলা বা গান বলো, কবিতা লেখা বলো, সব বিষয়টারই একটা সূত্রপাত হয়েছিল আমার পরিবার থেকেই। কারণ পরিবারের মধ্যে আমার মা, বাবা, পিসি, কাকা, জ্যাঠা সবারই মধ্যে কোনো না কোনো ওই শিল্প সংস্কৃতি নিয়ে একটা চর্চা বরাবরই ছিল। সেই বাতাবরণের মধ্যে দিয়ে আমি বড় হয়েছি। মার কাছেই হাতেখড়ি হয়েছিল কবিতা শেখার।
তারপরে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছে কাব্যায়নে আমি সল্টলেকে ওখানে কবিতার জন্য ওখানে আমি ভর্তি হয়েছিলাম। তো ব্রততীদির কাছে কবিতার মানে একটা পথ চলা অনেকটাই ওনার কাছে। তারপরে যখন প্রেসিডেন্সি কলেজে পড়ি তখন একটা সময়ের একটা পরিবর্তন হয়, কবিতা নিয়ে চর্চা করতে করতে কবিতা লেখার জায়গায় বেশ একটা অনুপ্রাণিত হই। তখন থেকে ওয়ার্ল্ড ম্যাগাজিন লেখা বা বিভিন্ন মানে কি বলবো কবিতা লেখার জায়গাটা সূত্রপাত হয়। তাছাড়া এমনি আমার জ্যাঠা ছিলেন মতি নন্দী, উনি রাইটার। তো ওনার কাছে আমার ছোট গল্প, ছোট ছোট করে কিছু প্রবন্ধ, এগুলো লেখার সূত্রপাত হয়েছিল। তাছাড়া বাবা মা সবারই ছিল, পিসিরা গান গাইতেন। তো এইভাবে আমার ভাই অত্যন্ত ভালো গান গায়। তো এইভাবে বলতে পারো যে পুরো ওই বাতাবরণটাই ছিল যেটা আমাকে অনুপ্রাণিত করেছিল যে কবিতা আবৃত্তি করা, গান শেখা, সব কিছুর মধ্য দিয়ে এই আর কি। যে লেখার কথা বললে, যেমন মতি নন্দীর লেখায় আমরা একটা বিশেষ জায়গায় মানে হ্যাঁ। খেলার বিভিন্ন প্রেক্ষাপট, সেই লড়াইগুলো পাই। তোমার ক্ষেত্রে এরকম কিছু হয় যে বিশেষ কোনো জায়গা তোমাকে লেখার ক্ষেত্রে টানে? হ্যাঁ, আমি দেখো একটা একটা কি বলবো, একটা কিওয়ার্ড বলবো না, একটা বেদ মন্ত্র বলে মনে করি। জেঠুর লেখায় কোনি ছোট গল্পটায় যে একটা জায়গা ছিল, কোনি ফাইট কোনি ফাইট, কোনি একটা ছোট্ট একটা পুল থেকে মহাসমুদ্রের দিকে সাঁতার কেটে চলে এটা যাচ্ছে। মন্ত্রের মতো ফাইট কোনি হ্যাঁ, ফাইট। ওর জীবনে চলার পথে অনেক বাধা আসে এবং এটা স্বাভাবিক। কিন্তু যখনই ধরো মুষড়ে পড়ি বা যখনই কোনো কারণে মনে হয় যে হয়তো আর হবে না, তখন জানি না কেন ওই চিত্রটা আমার ভেতরে একটা কোথাও একটা অনুরণিত হয় যে এটাই বোধহয় শেষ নয়, যাই আসুক না কেন এগিয়ে যাওয়াটাই একটা বড় মানে চ্যালেঞ্জের মতো, এগিয়ে তো যেতেই হবে, চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো আমিও এই জেঠুর এই বিষয়টাকেই কোথাও না কোথাও মনে মনে এটাকে আমি একটা ধরে নিয়েছি যে এটাই আলটিমেট একটা কথা, চলাটা থামিয়ে দিলে চলবে না। যে কোনো পরিস্থিতি যাই আসুক না কেন, যতটাই হতাশ আসুক না কেন, যাই হোক না কেন, যা লক্ষ্য আছে সেখানে পৌঁছতেই হবে অ্যাট এনি কস্ট। আমার তো এটা মনে হয়। তোমার পরিবেশ বা পারিবারিক দিক থেকেও একটা ভীষণ ভালো জায়গা তুমি পেয়েছো, এবং সেটাকে নিয়ে সেটাকে ধরে এগিয়ে চলারও একটা ভালো ক্ষেত্র তোমার ক্ষেত্রে আর কি, হ্যাঁ। একটা প্ল্যাটফর্ম ছিল এটা। কেন কি ছোটোবেলায় এরম ছিল যে একটা সময় মানে বললে বেশ মানে অবাক লাগবে, একটা নাচ শিখতে যাওয়ার ক্লাসের একটা ব্যাগ, আমি মঞ্জুশ্রী চাকি সরকারের গ্রুপে ক্রিয়েটিভ ডান্স করতাম সল্টলেকে। তো সেখানে আমার একটা ঘুঙুর, ক্রিয়েটিভ ডান্সের কিছু সামগ্রী, বাড়িতে আঁকারও চল ছিল, বিশাল কিছু করি তা নয়, কিন্তু এরম ছিল রুটিন করে করে। হ্যাঁ, তো আঁকার একটা ব্যাপার ছিল, কবিতা শিখতে যাব সেটা ছিল এরম। একদিন সন্ধেবেলায় যদি একটু গান না গাইতাম বা তানপুরা বাজিয়ে হোক, আর বিশাল কিছু করি তা নয়, কিন্তু মনের ভালোবাসা ভালো থেকে লাগাটা, করতাম। হ্যাঁ। ঠাকুমা বলতেন যে আজকে গানটা করলি না, মানে এইরকম একটা মানে ব্যাপার একটা ছিল। শৈল্পিক ভাবনার সাথে চলা, ছিল। যেটা মনকে ভালো লাগে রাখে এবং একটা রুচি তৈরি করে একদম। ছোটর থেকে। আমরা আড্ডায় আছি, আড্ডায় থাকবো, তবে ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পরে। আর যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তারা ফোন করবেন 9433531731-এ। ফিরে আসছি ছোট্ট একটা বিরতি নিয়ে। বিরতির পর কথা ও কবিতায় ফিরে এলাম। আমরা কথায় ছিলাম, এবার কবিতায় বরঞ্চ যাই। এখন কি শোনাবে আমাদের? আমি এবার একটু ভিন্ন স্বাদের একটু কবিতা বলার চেষ্টা করছি। কবি তারাশঙ্কর চক্রবর্তীর লেখা একটি আঞ্চলিক কবিতা, অর্হ ককম অর্হ ধামার, একটা খুব মজার একটা বিষয় নিয়ে একটা লেখা কবিতা, সেটা বলার চেষ্টা করছি। আর এখানে একটা কথা বলে রাখি, এই কবিতাটা একটু সুর দিয়ে একটু ইনোভেটিভভাবে যে বলার চেষ্টাটা করেছি, সেটা আমি নিজস্বভাবেই ভাবনা চিন্তা করেই করেছি। এটা আগে কে কেমনভাবে বলেছেন আমার ঠিক জানা নেই, আমি আমার মতো করে বলার চেষ্টা করছি। হে ধামসা ধিতাং মাদলে তাং কংসাবতীর জল, হেই ধাংসা ধিতাং মাদলে তাং কংসাবতীর জল, ডুংরি ডহর মহুল বনে লাইছে কদম তল, ডুংরি ডহর মহুল বনে লাইছে কদম তল, ও তুই যাবি কি না বল, মরদ যাবি কি না বল, ও তুই যাবি কি না বল, মরদ যাবি কি না বল। পর্যাপতি বসছে ঘাসে মিষ্টি মিঠা ডানা, পর্যাপতি বসছে মাঠে মিষ্টি মিঠা ডানা, আমার লাইগে ময়দা ঠাইসে ফুলকা লুচি বানা, ও তুই ফুলকা লুচি বানা, ও তুই ফুলকা লুচি বানা। দেখ ভাইলে দেখ
লদর পদর ছুঁইছে হাতির দল, দেখ ভাইলে দেখ লদর পদর ছুঁইছে হাতির দল। ও তুই যাবি কি না বল, মরদ যাবি কি না বল, ও তুই যাবি কি না বল, মরদ যাবি কি না বল। ধামসা ধিতাং মাদলে তাং কংসাবতীর জল, ডুংরি ডহুর মহুল বনে লাইছে কদম তল। ও তুই যাবি কি না বল, মরদ যাবি কি না বল। তা কান্না বেগুন কিনলি হাটে, ঠকাই দিল লোকে রে, ঠকাই দিল লোকে। অর্হ ককহ মরহ ধামার, অর্হ ককহ মরহ ধামার, মরছি আমি শোকে রে, মরছি আমি শোকে রে, মরছি আমি শোকে। কদাল ঝুড়ি মাথায় লিলহম, কদাল ঝুড়ি মাথায় লিলহম পান্তা ভাতের বাটি, কদাল ঝুড়ি মাথায় লিলহম পান্তা ভাতের বাটি। চল না দুজন ক্যানেল গাবাই কাইটব সুখা মাটি রে, কাইটব সুখা মাটি। চল না দুজন ক্যামেল গাবাই কাইটব সুখা মাটি রে, কাইটব সুখা মাটি। শিরিষ ফুলের ঝরছে ভবক, শিরিষ ফুলের ঝরছে ভবক, পড়ছে বিহাল ফল। ও তুই যাবি কি না বল, মরদ যাবি কি না বল। ধামসা ধিতাং মাদলে তাং কংসাবতীর জল, ডুংরি ডহুর মহুল বনে লাইছে কদম তল। হো তুই যাবি কি না বল, মরদ যাবি কি না বল, হো তুই যাবি কি না বল, মরদ যাবি কি নে বল। মাদুলের একটা নিজস্ব রিদমের সাথে আমাদের ট্রাইবাল বিভিন্ন গোষ্ঠীর যে উপস্থাপনাগুলো থাকে সেটাই বোধহয় মাথায় রেখে তুমি এটা করেছো। হ্যাঁ, অনেকটা সম্ভবত। সেরকম একটু ভেবেছি যে একটা মানে দুজনের একটা একটা দাম্পত্য একটা মধুরতা এর মধ্য দিয়ে ফুটে উঠছে আর কি। ওটার মনে হলো যে একটু ইনোভেটিভ ভাবে যদি একটু সুর দিয়ে কিছু করা যায়, তো একটু গুনগুন করতে করতে দেখলাম এই সুরটা আসলো মাথায়, তো এটাই আর কি, এরম ভাবেই বলার চেষ্টা করেছে। তোমার লেখার ক্ষেত্রে আসি যে তোমার একটা বইও প্রকাশ হয়েছে ইতিমধ্যে। না, প্রকাশ হয়নি, আমি বলতে চেয়েছিলাম যে আমি একটা উপন্যাস সম্প্রতি লেখা শেষ করেছি, একটা নারী চরিত্র নিয়ে একটা লেখা উপন্যাস দীপশিখা। সেটা আমার কলেজে থাকাকালীনই একটা উপন্যাস লেখার ভীষণ ইচ্ছে ছিল। তো তখন অনেক সময় লিখতে গেলে কী হতো, প্রেসিডেন্সিতে আমি যখন পড়তাম বা অনেকে আমি প্রকাশ করেছিলাম, এখন মানে আমার মনে ছিল যে একটা নিজের কথা লিখবো। তো অনেকে অনেক সময় বলতো, এই তোর এমন কি অভিজ্ঞতা যে তুই পুরো একটা উপন্যাস লিখবি। তখন নিজের জীবনের প্রচুর অভিজ্ঞতাই হতে হবে তা নয়, চারপাশে দেখা অভিজ্ঞতা নিয়েও হয়, এবং কিছুটা তো কল্পনা হয় থাকে, কল্পনা থাকে, যে লেখে। ইমাজিনেশন আর রিয়েলিটি দুটোর মেলবন্ধনেই লিখেছি। তো এবার আমার যদি আমি খুব ভুল না হই, হয়তো এবার ক্যালকাটা বুক ফেয়ার এই দীপশিখা উপন্যাসটা হয়তো পাবলিশড হবে, তখন দেখা যাক এটা কেমন হয়, কতটা রেসপন্স আসে। আমাদের শুভকামনা রইল। থ্যাংক ইউ। তোমার লেখা থেকে যদি কিছু শোনাও। আচ্ছা, আমি আমার লেখা একটা কবিতা বলছি। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাধারণ মেয়ের যে কনসেপ্টটা ছিল, সেখানে শরৎবাবুকে বলা হয়েছিল যে আমি একটা সাধারণ মেয়ে, আমার জন্য তুমি কিছু লেখো, অসাধারণ নই। আর সেরম কনসেপশনটাকে মাথায় নিয়ে নিজের মতো করে একটা লেখার চেষ্টা করেছিলাম। সাধারণ মেয়ে। আমি সাধারণ মেয়ে, আমার মতো আছে এমন অনেকে। সন্ধেবেলায় আমি তুলসী তলায় প্রদীপ জ্বালি, সেই কাক ভরে উঠে উনুন ধরাই, মুখে দুমুঠো গোজা অফিস যাত্রী স্বামীকে রওনা করে দিয়ে বলি, দুগ্গা দুগ্গা। শহরের বুকে আমারই পরিচর্যায় তর তর করে বেড়ে ওঠে লনের অর্কিডগুলো। আমি সাধারণ মেয়ে, বহুদিনের গুমোট পাথা দীর্ঘশ্বাস বৃষ্টির শীতল ছোঁয়া হয়ে আমার হাতের এসরাজে তোলে মালকোষের ধুন। আমি সাধারণ মেয়ে, গোলাপি জামদানি আর মুক্তোর মালার সাজে যখন ঘন ঘন ফসকায় আমার দিকে চেনা অচেনা দৃষ্টি, তখন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠি আমি। আমি সাধারণ মেয়ে, শত ব্যস্ততায় কৃষ্ণচূড়া গাছটার নিচে আজও অনুভব করি কোনো এক কিশোরের অস্পষ্ট মুখ। আমি সাধারণ মেয়ে, আনমনা হয়ে বসে ভাবি, ফিদা হোসেনের রং তুলি কেন আমার ছবি আঁকে না, লেখে না কেন এ যুগের কোনো জীবনানন্দ দাস, বনলতা সেনের মতো আমার চোখের গভীরতা নিয়ে কবিতা। আমি সাধারণ মেয়ে, আমি এক সাধারণ মেয়ে যে মাদলিয়া ছন্দে শরীরে বিভঙ্গে কোনো এক পরদেশিয়া বাবুর জীবনে লাল গোলাপটো ফুটাইছি, কিন্তু বাবুর এখন আর আমার মুখটো মনেকটো পরে ক্লাই। আমি সাধারণ মেয়ে,
আমি সেই সাধারণ মেয়ে বেহুলা যে মৃত স্বামীর পুনরুজ্জীবনের জন্য অনিশ্চিতের পথে ভেলা ভাসাই, অথচ প্রতিনিয়ত কত শত কাল নাগের ছোবলে বিষময় হয়ে ওঠে আমাদের জীবন। বাঁচায় না তো কোনো লক্ষিন্দর মৃত্যু থেকে জীবনের পথে। আমি সাধারণ মেয়ে, আমি সেই সাধারণ মেয়ে যে অক্লান্ত পরিশ্রম করে চলি ঝুপড়িতে রেখে আসা দুটি অভুক্ত শিশুর মুখে অন্ন তুলে দেব বলে। আমি সাধারণ মেয়ে যাকে অনায়াসে পেশ করা যায় নপুংসকের বিচার সভায়, যার সত্তাকে কলঙ্কিত করে সেটে দেওয়া হয় কিছু তকমা, কখনো নষ্টা, কখনো বন্ধা, কখনো পাগল। আমি সেই সাধারণ মেয়ে যার চোখ থেকে কেড়ে নেওয়া হয় স্বপ্নের কাজল, মুখ থেকে কেড়ে নেওয়া হয় প্রতিবাদের ভাষা। কিন্তু না, আর নয়, এখান থেকেই শুরু হয় আমাদের নতুন পথের যাত্রা। তাই নোটে গাছটি আমাদের বুড়োবে না, স্বপ্ন আমাদের ফুরোবে না। আমরা বিধাতার শক্তির অপব্যয় নই, আমরা বিধাতার শক্তির অপব্যয় নই। খুব সুন্দর একটা লেখা। এবং আরো যখন লেখো তো সেই কবিতার ক্ষেত্রেই বলছি, সমস্ত লেখাগুলোকে, যেমন উপন্যাসের ক্ষেত্রে তোমার একটা ইচ্ছে আছে, কবিতাগুলোকে বই আকারে প্রকাশ করার কোনো ইচ্ছে আছে বা সেভাবে এগিয়েছো কখনো? হ্যাঁ, সেদিকে- এটা আমি এখন ভাবছিলাম যে মানে ভেবেছি যে কবিতাগুলোকে ছোটবেলা থেকেই লিখছি, কিন্তু একটা জিনিস কি, ছোটবেলায় যেমন একটু ছড়া লেখার একটা লোকের ইচ্ছে হয়, জানি না কেন শুনেছিলাম, যখন আমার খুব ইচ্ছে ছিল যে কখন একটু ছড়া লিখবো বা লেখার খুব ভালো লাগার একটা জায়গা ছিল, কিন্তু যে কারণেই হোক আনফর্চুনেটলি বলবো বা যাই হোক হোয়াট এভার, আমি ছোটবেলা থেকেও একটু বড়দের মাপেরই কবিতা লেখার একটা ব্যাপার ছিল। তোমার লেখা নিয়ে শুনবো আরো, কিন্তু সময় হয়ে গেছে একটা বিরতির। ছোট্ট আচ্ছা। একটা বিরতি নিয়ে আমরা ফিরে আসবো। আপনাদের সাথে আমাদের যোগাযোগের মাধ্যম, তার যে নম্বর আরেকবার মনে করিয়ে দিই, 9433531731। ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা আবার ফিরে আসছি কথা ও কবিতায়। বিরতির পর কথা ও কবিতায় ফিরে এলাম। সোনালীর লেখার কথায় ছিলাম। ছোটবেলায় বড়দের মতো করে লিখতে, মানে তুমি ছোট থেকে একটু ম্যাচিউর তার মানে। তো লেখার এই অনুভূতিটা একটু শুনি, তারপরে আমরা কবিতায় ঢুকবো। লেখার অনুভূতি মানে ওই যেটা বললাম আর কি, ছোটোবেলা থেকেই যা দেখতাম মোটামুটি এরম ছিল। আমার বাবা তো বাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে সায়েন্টিস্ট ছিলেন, তো আমার বর্ন অ্যান্ড ব্রট আপ হচ্ছে সল্টলেকের ওই ভিসির ক্যাম্পাসে। তো ওখানে বেশ কিছু কাকু বা এরম ছিলেন যাদের সান্নিধ্যে আমি এসেছিলাম। আমার এমনিতে নাম ছিল টট্টরি, সবসময় বকবক করে কথা বলতাম বলে। অনেক সময় এমন ছিল যে আমার হাতে একটা পেপার রোল করে দিয়ে ডাইনিং টেবিলের ওপরে কোলে করে উঠিয়ে দাঁড় করিয়ে দেওয়া হতো, দিয়ে বলতো এ নাও তোমার মাইক, ইয়োর টাইম স্টার্ট নাও, আর আমি বকবক বকবক করে বলতে শুরু করতাম, টপিক একটা দিয়ে দিত। তারপরে বলা মানে হতো, extempo ছোট হ্যাঁ, থেকেই তারপর একদম। থেকে বলা হতো যা দেখছো রোজ, যা তোমার মনকে ভাবাচ্ছে সেটা লেখো। তো ওইভাবে লিখতে লিখতেই মানে একটা সময় কবিতা লেখা, বেশ কিছু ছোট গল্প লেখা। তো এবার ভেবেছি তার একটা মানে সেটাকে প্রকাশ করে ছাপিয়ে যাতে লোকের কাছে সেটা পৌঁছয়। আমার ভাবনাগুলো এতদিন আমার ভাবনা আমারই থেকেছে বেশিরভাগ ক্ষেত্রে, তো সেটাই এখন ভেবেছি যে এবার সেগুলোকে সবই বই আকারে ছাপিয়ে দেখা যাক কি হয়। নিশ্চয়ই ভালোভাবে নেবেন মানুষ এবং ভালোভাবে পৌঁছবে সবার কাছে। আমরা একটা কবিতা শুনি, এবার কি শোনাবে? আমি আমার খুব পছন্দের একটা কবিতা, কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কেউ কথা রাখিনি, কবিতাটা শোনাচ্ছি, যেটা মনে খুব হয় পরিচিত একটা পরিচিত কবিতা। আর আমাদের সমসাময়িক সমাজের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রেও খুবই সবার উপযোগী। ক্ষেত্রে জীবনে ভীষণ উপযোগী লাইনগুলো আর কি কবিতা। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। কিন্তু তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, সেই বৈষ্ণবী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব,
আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখিরির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকরের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা, এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। ভীষণ পরিচিত একটা কবিতা এবং ভালো লাগার কবিতা। তোমার এই যে বিভিন্নভাবে শিল্পের বিভিন্ন দিকের সঙ্গে যুক্ত এবং নিজের লেখা, তো এই আবৃত্তি মানে কবিতা নিয়ে চলা এবং লেখা নিয়ে চলা দুটো কি সমানভাবে চালিয়ে যাওয়ার ইচ্ছে, না কোনো একটা নিয়ে এগোতে চাও, বলা অথবা লেখা? না, ডেফিনেটলি। আসলে আমি চিরকালই বক্তার ভূমিকায় থাকতেও ভালোবেসেছি। কেন কি আমার প্রফেশনাল দিক থেকে আমি একজন স্কুল শিক্ষিকা। হ্যাঁ, রিসেন্টলি আমি হয়তো কোনো স্কুলের সঙ্গে এখন জড়িত নই, কিন্তু আমি ডিপিএস মেগাসিটিতে বহু বছর শিক্ষকতার সাথে জড়িত ছিলাম, ডিপিএস নিউ টাউনেও। তো সেখানে আমার শিক্ষকতার মানে প্রফেশনের দিক থেকে স্টুডেন্টদেরকে পড়ানো, যে কোনো একটা কবিতা নানান অ্যাঙ্গেল থেকে বোঝানো, শুধু তাই নয়, আমি বলতাম এই কখনো অন্ধের মতো মুখস্থ করবি না, যা তোর মনে হচ্ছে নিজের মতো করে সেটাকে এস্টাবলিশ করা। হ্যাঁ, তার পেছনে একটা যুক্তি থাকবে ডেফিনেটলি, যদি সেটা তুমি এস্টাবলিশ করতে পারো দেন ফাইন। তো সেই জন্য সবসময় এই যে বলা, যে তুমি বললে যে আমি কবিতা আবৃত্তি করা, লেখা দুটোর মধ্যে কোনো একটাকে বেছে নেব কি না, ডেফিনেটলি নয়। কেন কি আমি বলতেও চাই, কবিতা লিখব, সেই বক্তব্যটা নিজের ভাষায় নিজের লেখাটা যেমন বলবো, তেমন অন্যেরা যা লিখছেন সেটাকেও বলবো। আর এইটা এই কারণে উদাহরণ দিলাম যে স্টুডেন্টদের পড়াতে পড়াতে বোঝাতে বোঝাতে সেই হ্যাবিটটা আরও তৈরি হয়ে গেছে। মানে মৌন থেকে শুধু লিখে যাব, এটা বোধহয় আমার মৌনতাটা বোধহয় আর আমার এ জন্মে হবে না আর কি। ওই বকাবকি করতে করতে পড়াতে পড়াতে সেই গেছে। টট্টরি থেকে এখনো তুমি টট্টরিই আছো আর কি। এই দুটোকে নিয়ে এগিয়ে চলো, খুব ভালোভাবে এগিয়ে চলো। আমাদের সময় আমাদের একটা নিয়মে বেঁধে দেয়, তো আমরা একটা কবিতা শুনি, সেই কবিতার সাথে সাথে আজকের অনুষ্ঠানটা আমাদের শেষ করতে হবে। আচ্ছা, আমি তাহলে এবার কবি শঙ্খ ঘোষের লেখা একটু অন্য রকমের একটা সুরে কবিতাটা বলছি। বাবু মশাই, কলকাতার বাবু কালচার নিয়ে এটা লেখা। বাবু মশাই, সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই ভেবেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলি চা পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে, মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান তাই। মাঝে মধ্যে ভাবেন যাদের নুনান্তে পান্তাই, নিত্য ফুরোয় যাদের সাধাল্লাদের শেষ তলানিটুকু, চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা,
সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু, কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক, অমনি দুচোখ বেয়ে, অমনি দুচোখ বেয়ে অলপ পেয়ে ঝড়ে জলের ধারা, বলেন বাবু হাঁ বিপ্লবের সব মাটি সাহারা, কুমির কাঁদতে থাকে, কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে, কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে, আমরা ঢের বুঝেছি, আমরা ঢের বুঝেছি খেদি পেচি নামের এসব আদর, সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধো, তুমি সে বন্ধু না, তুমি সে বন্ধু না যে ধূপ ধুনা জলে হাজার চোখে, দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে, তাই সব অমাত্য, তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপে খুশি, শুঁড়িখানাই কেবল সত্য আর তো সবই ভূষি, ছিছি হায় বেচারা, ছিছি হায় বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন, হেঁটে দেখতে শিখুন ঝরছে কিখুন দিনের রাতের মাথায়, আরেকটা কলকাতায় সাহেব, আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই। আমরা এই আশা করি যে নতুন সমাজ নতুনভাবে আমাদের কাছে দেখা দেবে এবং নতুনভাবে আরো ভালো দিন আসবে, এবং তোমাকেও শুভেচ্ছা জানাই, শুভ কামনা রইল তোমার লেখার প্রতি, বলার প্রতি, এবং যা যা ভালোবেসে তুমি এগিয়ে যেতে চাও অবশ্যই যেন সেভাবে এগিয়ে যেতে চাও, এগিয়ে যেতে পারো। অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আর আপনাদের সবার জন্য চ্যানেল ওয়ানের সবার তরফ থেকে, কথা ও কবিতা সবার তরফ থেকে শুভ কামনা। আগামী ভালো দিনে আমরা যেন এগিয়ে যেতে পারি কবিতার হাত ধরে, এই প্রার্থনা। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।